নিজে বিবাহিত হয়ে একজন অবিবাহিত পুরুষকে বিয়ের প্রস্তাব দিতে লজ্জা করে না মিসেস আনিকা? বাক্যটি বলা ছেলেটির কিছু দূর সামনে একটা মেয়ে ঘাসের ওপর বসে আনমনে বই পড়ছিল। কথাটা শুনেছে কিনা ছেলেটির জানা নেই, কারণ মেয়েটি একবারও তাকায়নি ছেলেটির দিকে, না কোনো প্রশ্ন করেছে। ছেলেটি বিরক্ত হলো। ইগনোর করার কারণ কি? এইখানে একটা সাধারণ প্রশ্ন করেছে সে, তার জবাব দিতে এত কিসের কুণ্ঠা? ছেলেটি আরও একবার জিজ্ঞাসা করলো, আমি আপনাকেই বলছি মিসেস আনিকা। এইবারও মেয়েটির নড়চড় নেই। ছেলেটি বুঝতে পারছে না মেয়েটি কি বয়রা নাকি কথা বলতে পারে না, বোবা, একবারও সাড়া দিচ্ছে না, শুনতে পাচ্ছে না নাকি শুনতে না পাওয়ার ভান করছে। ছেলেটি আরও একবার ডাকতে যাবে, তার আগেই আরেকটি মেয়ে এসে ছেলেটির সামনে দাঁড়ালো। কি চাই? হুট করে মেয়েটির সামনে চলে আসায় ছেলেটি থতমত খেলো। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে জবাব দিল, সামনের মেয়েটি কি বোবা বা বয়রা? মেয়েটি উত্তর না দিয়ে পিছন ফিরে একবার ঘাসে বসে থাকা মেয়েটির দিকে তাকালো। এখনও সে নিশ্চুপ, কোনো নড়চড় নেই। কেন? ও বোবা কিনা জেনে আপনার কি লাভ? ছেলেটি বিরক্ত হলো খুব। আশ্চর্য, এই ভার্সিটির সবাই কি পাগল নাকি? কাউকে কিছু বললে সে উত্তর দেয় না, আবার অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করলে সে উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে। ছেলেটি এবার বিরক্ত হলো। উনি কি বিবাহিত? মেয়েটি এইবার চমকালো। আরও একবার ঘাসের ওপর বসে থাকা মেয়েটির দিকে তাকালো। এখনও ওই মেয়েটির কোনো নড়চড় নেই। সে আপন মনে বই পড়ছে। মেয়েটি কি বুঝলো কি না সে ছেলেটার দিকে তাকিয়ে বলল, আপনার কাকে চাই বলবেন? ছেলেটি উত্তর দিল, মিসেস আনিকাকে। মেয়েটি হাঁপ ছাড়ল। পরক্ষণে হাসি মুখে জবাব দিল, ভুল নম্বরে ডায়াল করেছেন, মিস আনিকা। ওই যে সামনে দেখুন, মেরুন রঙের থ্রি পিস পরা মেয়েটি, ওই ঘাসের ওপর বসে থাকা মেয়েটি মিস অর মিসেস আনিকা নয়। ছেলেটি মাথা চুলকালো। এইভাবে না জেনে অন্য একজনকে কি না কি বলে ফেলছিল সে। দুঃখিত, আসলে আমার শোনা বর্ণনা মতে অনেকটাই এমন ছিল তো, তাই আর কি। মেয়েটি আরও একবার হাসলো। একই বর্ণনার মানুষ অনেক রকম হয় মিস্টার, ছবি দেখে পরবর্তীতে মানুষ খুঁজবেন। ছেলেটি এবার সৌজন্যমূলক হাসলো। পিছনের মেয়েটির দিকে আরও একবার তাকালো, তারপর ওকে দেখিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, উনি কি বোবা? এইবার সামনে থাকা মেয়েটি চোখ রাঙালো। আপনার মনে হয় না আপনি অন্য কারোর ব্যাপারে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন মিস্টার? ছেলেটি আরও একবার থতমত খেলো। সত্যিই তো, সে অনধিকার চর্চা করছে কেন? আসলে মেয়েটি একটু আশ্চর্যজনক। যেখানে তার সাথে আলাপ করার জন্য অনেক মেয়ে অপেক্ষায় বসে থাকে, সেইখানে সে নিজে যার সাথে কথা বলল সে কোনো উত্তর দিল না, এমনকি একবার ঘুরে তাকালো না পর্যন্ত। আজকাল এমন মেয়েও হয়। দুঃখিত, আপনাদের বিরক্ত করলাম। ধন্যবাদ সাহায্যের জন্য। মেয়েটি নিজের চোখ মুখ স্বাভাবিক করলো। ছেলেটি আর দাঁড়ালো না, সে চলে গেল আনিকা নামের মেয়েটির কাছে। এইবার সামনে থাকা মেয়েটি ঘাসে বসে থাকা মেয়েটির কাছে আসলো, পাশে বসলো, বইটির দিকে এইবার তাকালো। শার্লক হোমস। হাসলো মেয়েটি। তার বান্ধবী সুযোগ পেলেই তার প্রিয় গোয়েন্দা শার্লক হোমসের এই বই পড়ে, আর একবার এই বই পেলে একটা কাহিনী শেষ না হওয়া পর্যন্ত সে কাউকেই পাত্তা দেয় না, আর না কারোর কথা শুনে। এই জন্য ছেলেটার উদ্ভট কথায় সে কোনো উত্তর দেয়নি। ছেলেটার কথা শুনেছিলি মাইশু? মেয়েটি এখনও উত্তর দিল না, ভ্রুক্ষেপই করল না তার কথায়। মেয়েটি আরও এক দফা হাসল বান্ধবীর কাণ্ডে। ছেলেটি যখন বিবাহিত বলল, আমি তো ভেবেছিলাম এইটা বুঝি তোর ওই। বাকিটুকু আর বলতে পারল না। তার আগেই মাইশা বলে মেয়েটি উঠে দাঁড়ালো। ঘাস থেকে উঠে নিজের জামা ঝেড়ে নিল। বইয়ের পাতাগুলো ভালো মতো দেখে নিল, কোনো ময়লা পড়েনি তো। এইবার বইয়ের শেষ পাতায় হাত দিয়ে ঝেড়ে দিল। নিজের চশমা ঠিক করে নিয়ে জবাব দিল, বেশ ইন্টারেস্টিং একটা পার্ট পড়লাম, দ্য রিবাউন্ড। শুনতেই ভীষণ ভালো লাগছিল বুঝলি। যাই হোক, কেন খুঁজছিলি আমাকে ভাবনা? ভাবনা কোমরে হাত দিয়ে হতাশার শ্বাস ফেলল।
বুঝতে পারল মাইশা এতক্ষণ কোনো কথাই শোনেনি। সে বেকার একজনের সাথে কথা বলছিল, মানে এতক্ষণ কি ঘটেছে সে কিছুই খেয়াল করেনি। তার মানে তুই শুনিসনি এতক্ষণ কি হলো? মাইশা প্রতি উত্তর করল না, বিনিময়ে মুচকি হাসি দিল। আকাশের দিকে তাকিয়ে আরও একবার নিজের চশমা ঠিক করলো। নাকের তলা থেকে একটু উপরে চশমাটা ঠিকঠাক বসিয়ে ভাবনাকে চোখের ইশারায় আসতে বলল। ভাবনাও কোনো প্রতি উত্তর করল না। সে জানে রহস্য করা তার বান্ধবীর স্বভাব। সে কোনো কথারই উত্তর সহজে দিতে চায় না। নিজের মনের কথাগুলো প্রাণ খুলে বলতে আজও ভীষণ ভয় পায় সে। আসলে আমাদেরকে অতীত অনেক সময় অনেক কিছু শেখায়, নিজের স্বভাবের বাইরে গিয়ে অনেক কিছু করতে বাধ্য করে। আমরা হয়তো অতীতে একরকম ছিলাম, বর্তমানে আরেক রকম হয়েছি। অনেকের কাছে এই বদল স্বাভাবিক হলেও বদলে যাওয়া মানুষটা জানে তার বদলে যাওয়ার কারণ। ক্লাসে চলে গেছে সব, তাই না ভাবনা? মাইশার কথায় ভাবনা উত্তর দিল। অনেকক্ষণ। মাইশা প্রশ্ন করল, তুই যাসনি কেন? উত্তরে ভাবনা কিছু বলল না। নিজের বরাবর স্বভাবের মতন মুচকি একটা হাসি দিল কেবল। মাইশা আর কিছু জিজ্ঞাসা করল না। সে তার উত্তর পেয়ে গেছে যে ভাবনা তাকে ছাড়া কোথাও যেতে চায় না। আসলে ভরসা পায় না, ভাবে মাইশা যদি হারিয়ে যায়। কিন্তু কি করে বোঝাবে ও ভাবনাকে? তার প্রাণ ভোমরাকে ছাড়া কি সে পালাতে পারে? আর পালিয়ে যাবেই বা কোথায়? তার আপন বলতে যে কেউ নেই, কেউ না। মাইশা ক্লাসরুমে এসে তার জন্য নির্ধারিত জায়গায় গিয়ে বসে পড়ল। এইখানে সে বসে প্রতিদিন। তার জন্য জায়গা বরাদ্দ করে রাখা তার মিত্র বান্ধব চক্র গ্রুপের বন্ধু বান্ধবীরা। এমনটা না যে মাইশা জায়গা না পেলে রাগ করে বা সে প্রতিদিন এই জায়গায় বসতে চায়, কিন্তু সে না চাইলেও তার মিত্র বান্ধব তাকে ছাড়ে না, জোর করে হলেও ওইখানেই বসাবে। একদিন একজন মেয়ে ওই জায়গায় ইচ্ছা করে বসেছিল, মাইশাকে বসতে দিবে না তাই। মাইশাও বিনা বাক্য ব্যয় অন্য জায়গায় গিয়ে বসেছে। মাইশা ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও ওর বন্ধুরা নিতে পারেনি। পরের দিন মাইশার বসার জায়গায় চুইংগাম ফেলে রেখেছিল, আর ওই মেয়েটা আরও একবার এসে মাইশার জায়গায় বসে পড়েছিল। তারপর আর কি, চুইংগামের জন্য পাওয়া অপমানে ওই মেয়ে পুরো 7 দিন ভার্সিটিতে আসেনি। মাইশা ওদেরকে বকাবকি করলেও ওরা রাগ করে না, কিন্তু তাই বলে কি ওরা দুষ্টুমি করা ছেড়ে দিবে না কি? মোটেও না। মিত্র বান্ধবকে যেই আলাদা করতে চাইবে তারই এমন শাস্তি হবে, দুষ্টু মিষ্টি শাস্তি। বন্ধুদের দেখে ভাবনা ব্যাগ রেখে বলল, মাইশুকে নিয়ে আসলাম, নিচে ঘাসে বসেছিল। উদিত বলল, শার্লক হোমস নিশ্চয়। এই কথার উত্তর ভাবনার আগে মাইশা দিল। সেটা ছাড়া আর কোনো বই আমার সঙ্গে দেখেছিস? আনা কই? তাদের বন্ধু মহলের আর একজন মেম্বার লিপিকা জবাব দিল, আজকে নাকি ভয়ানক পড়া আছে, তাই ম্যাডাম গেছেন মেকআপ করতে। মেকআপ করলে নাকি তার কোনো কিছু ভয় লাগে না, মানে অনেক প্রশান্তি লাগে। হ্যাঁ, আর মেকআপ করা চেহারা দেখলে আমরা ভয় পেয়ে যাই। ওয়াহিদের কথায় ওরা সবাই মিলে হেসে উঠল। মাইশা বিরক্তিতে শব্দ করল, মুখে বলল, যে যেইটাতে ভালো থাকে তাকে সেইটাতে ভালো থাকতে দে না। কি সবাই মিলে আলতু ফালতু কথা বলে মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? মাইশার কথার উত্তরে তাইজিন বলল, শুন, শুধু আমরা না, পুরো ক্লাস ওকে মেকআপ কুইন বলে ডাকে। ওভাবে ওকে কুইন বলছে মানে ভালো কিছু। ওরা যে তাচ্ছিল্য করে বলে সেটা ওকে কে বুঝাবে? তাইজিনের পেছন থেকে আনাইসার জবাব এলো, কেন রে, তুই ছেলে বলে মেকআপ করতে পারিস না, আর তোকে কেউ মেকআপ কিং বলে না, সেই জন্য বুঝি হিংসা হচ্ছে? উদিত জবাব দিল, ভাগ্যিস মেকআপ করতে পারি না, নইলে তোর মতো পেতনির গ্রুপে আরেকটা হইলে আমার আর এই জীবনে টানার সম্ভব হতো না। এই ভার্সিটি ক্লাসে আমার আত্মা ঘুরে ঘুরে বেড়াতো। আত্মার কথা শুনতেই লিপিকা আড়ষ্ট হয়ে গেল। ভূত প্রেত নিয়ে কথা তার মোটেও পছন্দ না। সব জায়গায় তার এই বন্ধুর দল খালি ভূত প্রেত আত্মা এইসব টানে। ওরা তো জানে সে ভয় পায়, তবুও টানে। আরে বাবা, কোথাও কোনো ভূত বাবা লুকিয়ে থাকে কে জানে।
সে যদি এইসব শুনে আর তাদের ওপর প্রকট হয় তখন কি হবে? আস্ত তো কেউই রাখবে না, সোজা গলা টিপে মারবে, না হয় ঘাড় মটকাবে। ভেবেই লিপিকার হাত পা ঠান্ডা হয়ে গেল। নিজের অজান্তেই তার হাত তার গলায় চলে গেল। ব্যাপারটা চোখে পড়তেই আনাইসা জিজ্ঞাসা করলো, তোর আবার কি হলো লিপি? লিপিকার হুঁশ আসতেই নিজের গলা থেকে হাত নামিয়ে নিল। উদিতের দিকে একবার কড়া নজরে তাকালো, যার অর্থ সে ভয়ানক অপরাধ করেছে। উদিত বেচারা থতমত খেয়ে গেল। কি এমন বলল বা করলো সে, যার কারণে তাদের ভিতুরানি হুট করে তাকে ভয় দেখাচ্ছে? আমি আগেও বলেছি, ভূত প্রেত নিয়ে এসব মজা করবি না একদম। তোদের কি কথা কানে যায় না? যদি এখন কোনো ভূত চলে আসে তখন কি করবি তোরা? ওদের এইসব অযৌক্তিক কথায় বিরক্ত হলো মাইশা। এরা একটু যুক্তিসঙ্গত কথা তো বলতে পারে নাকি? ব্রেনের বুদ্ধি তো আর একটারও কম দেয়নি আল্লাহ। দুষ্টামি তো সবগুলা সেরা। তাহলে কাজের বেলায় এদের ব্রেন বুদ্ধি কাজ করে না কেন? তুই ছোট বাচ্চা নস লিপি, ভূত প্রেত বলতে কিছু না, এটা তুইও জানিস। আজাইরা কথা বলে সবাইকে বিরক্ত করিস না প্লিজ। কিন্তু মাইশো, মাইশা লিপিকার দিকে তাকালো। এক তাকানোতেই লিপিকা বুঝলো এখন তার বসে যাওয়া উচিত, নইলে তাকে তার প্রাণের ফ্রেন্ড আর আস্ত রাখবে না। এইবার সবাই বস, ক্লাস শুরু হবে তো। আর আনা, একদম যেই সেই স্যারের ওপর ক্রাশ খাবি না। চেনা নেই জানা নেই, সবাই নাকি তার ভালোবাসা। আনাইসা জবাব দিল, কেন, অচেনা মানুষকেই তো ভালোবেসে মজা। মাইশা একবার তাকালো তার দিকে, মুখ ঘুরিয়ে বোর্ডের দিকে তাকিয়ে বলল, অচেনা মানুষকে কি ভালোবাসা চাই? এইটা কেবল কল্পনায় সম্ভব। বাস্তবে ভালোবাসতে হলে মানুষকে চিনতে ও বুঝতে হয়। এখন এসব কথা রেখে ক্লাসে মন দে, ক্লাস শুরু হবে। মাইশার এই এক কথায় সবাই নিজের খাতা কলম বের করলো। তারা সবাই জানে মাইশা স্যার আসার সময় জেনে রাখে। মাইশা যখন বলেছে স্যার আসছে, তার মানে আসছে। নিজের পাশে বসে থাকা নারীটির অনবরত হাসতে থাকা দেখে নাক মুখ কুঁচকে ফেলল ঈর্ষাদ। এই অসহ্য গরমে হাতের আইসক্রিমটা যে গলে পড়ে যাচ্ছে সেই দিকে খেয়াল নেই সেই নারীটির। সে হেসে চলেছে অনবরত, হাসি থামার নাম নেই কোনো। এইবার আর থাকতে না পেরে ঈর্ষাদ বলল, হাসছো কেন তুমি এত? আমি তোমাকে আমার দুঃখের কথা বললাম আর তুমি হাসছো? এটা ঠিক না কণা। কণার হাসি থেমে গেল সাথে সাথেই। কথাটা শুনে এমন হাসি পেয়েছিল যে সে ভুলেই গিয়েছিল সে একটা পার্কে আছে, তার আশেপাশে অনেক মানুষ, আর মূল কথা তার হাতের তার প্রিয় আইসক্রিমটা গলে যাচ্ছে। কিন্তু হাসির কথাটা মনে পড়লে তার যে থামতে ইচ্ছে করে না, মনে পড়লেই হাসি পাচ্ছে। আমি কি করব ঈর্ষাদ? আমার ভীষণ হাসি পাচ্ছে। খুব দেখতে ইচ্ছা করছে আমার ভার্সিটির কে সেই মেয়ে যে দ্য গ্রেট ইয়াফি ঈর্ষাদকে অবজ্ঞা করে। তারপর আরও এক দফা হেসে উঠল। হাসতে হাসতে আইসক্রিমও কামড় দিচ্ছে, থেমে থেমে আবার হাসছে। কিন্তু হাসি তার কিছুতেই থামছে না। তবে এখন আর জোরে জোরে হাসছে না, ঠোঁট চেপে হাসছে। কিছু একটা মনে পড়তেই হাসি থামিয়ে ঈর্ষাদের দিকে তাকালো, জিজ্ঞাসা করলো, মেয়েটা কেমন দেখতে? ঈর্ষাদ লটকানো মুখটা স্বাভাবিক করে জবাব দিল, খেয়াল করিনি, তবে আনিকার যেমন বর্ণনা দিয়েছিলে শ্যামলা গরনের একটু স্বাস্থ্য আছে, অনেকটা সেই রকম। মুখ নিচু করে বই পড়ছিল, তাই বেশি একটা মনে নেই। কণা হালকা হাসলো। অনেকটাই লক্ষ্য করেছো? কণার কথার প্রতি উত্তরে অভিমান স্পষ্ট। ঈর্ষাদ জানে সে অন্য কাউকে দেখলে কণার ভালো লাগে না। তার ইচ্ছা বিয়ের পর ঈর্ষাদকে বোরখা পরে ঘুরতে নিবে, নইলে এত সুন্দর ছেলেকে নারীরা যে চোখ দিয়ে বারবার গিলে খায়। কিন্তু কণা কি জানে ঈর্ষাদের থেকেও সে বেশি সুন্দরী? এই যে তার গাঢ় খয়েরি রঙের চুল, ফর্সা চেহারা, ঠোঁটের নিচে একটা তিল, তার এই ছটফটে চলন, অনেকটাই বিদেশিদের মতন চেহারা দেখেই তো ঈর্ষাদ বারবার তার প্রেমে পড়ে। বারবার শুধু তাকেই দেখতে মন চায় তার।
সেই হিসেবে ঈর্ষাদের উচিত আরও বেশি পসেসিভ হওয়া কণাকে নিয়ে, কিন্তু কেন জানি সে পারে না, তার ইচ্ছে করে না কণাকে তার মর্জির খাঁচায় বন্দি করতে। সে চায় কণা বাঁচুক, তার নিজের মতো করে বাঁচুক। সে কণার উপর কোনো অধিকার খাটাতে চায় না, যদিও তার কারণটা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কখনো মনে হয় তার অতীত তাকে অন্য কাউকে অধিকার দিতেই দেয় না, আবার কখনো মনে হয় হয়তো কণার সাথে তার কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি, তাই সে অধিকার দেখাতে পারে না। যেই কাজের জন্য গিয়েছিলে সেটা হয়েছে? ভাবনার জগৎ থেকে বের হয়ে কণার এই কথায় আরও একবার বিরক্তির রেশ ফুটে উঠল ঈর্ষাদের মুখে। ভীষণ বিরক্তিকর একটা মেয়ে এই আনিকা। আমি গিয়ে যখন বললাম যে ও বিবাহিত হওয়া সত্ত্বেও তোমাকে কেন প্রস্তাব দিয়েছে আমাকে বিয়ের কথা বলার জন্য, তখন উত্তরে বলল ওর ডিভোর্স হয়ে গেছে, ছেলেটাকে নাকি তার পছন্দ না, তাই সে তার বিয়েকে ইগনোর করে ডিভোর্স নিয়ে চলে এসেছে। এখন আমাকে তার মনে ধরেছে আর আমাকে তোমার সাথে দেখেছে বলে তোমাকে প্রস্তাবটা দিয়েছে। কিভাবে বুঝিয়ে যে আমি ম্যানেজ করছি আমি জানি। যখন বললাম আমার বিয়ে ঠিক করা আছে তখন চুপ করে গেছে, তার আগে তো মানবে না মানে মানবে না। ঈর্ষাদের কথায় কণা চমকে তাকালো তার দিকে। কার সাথে বিয়ে ঠিক আছে সেটা কি বলেছো? কণার প্রশ্নে তার আড়ালে ঠোঁট টিপে হাসল ঈর্ষাদ। সে জানে কণা তাদের এই সম্পর্ককে প্রকাশ্যে আনতে চায় না। লোকের নজরকে কণা বড্ড ভয় পায়। সে চায় বিয়ের দিন সবাইকে জানাতে, তার আগে নয়। ফ্যামিলির বাইরে এমনকি নিজের বেস্ট ফ্রেন্ডদেরও বলেনি সে। ভীষণ ইনসিকিউর ফিল করে সে ঈর্ষাদকে নিয়ে। এ নিয়ে ঈর্ষাদের প্রায় অভিমান হয়। তার ভালোবাসাকে কণা কেন নিশ্চয়তা দিতে পারে না? কিসের এত ভয় তার? কেন সে বিশ্বাস করতে পারে না তাকে? কেন ভরসা করতে পারে না তাদের সম্পর্ককে? ঈর্ষাদ জবাব দিল, বলিনি, তোমার অনুমতি না নিয়ে বলবো না, কথা দিয়েছি তো। স্বস্তির নিঃশ্বাস ফেলল কণা। এই খোলামেলা নিজেদের জীবন কাহিনী বলার যুগে সে তার প্রিয় মানুষটাকে আড়ালে রাখতে চায়। কি দরকার অন্যের কাছে নিজের সম্পর্কে বলা? যারাই নিজের ভালোবাসা জাহির করতে গেছে দিন শেষে তারা শুধু বাজেভাবে ঠকেছে। কেউ ছেড়ে গেছে তো কেউ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। কণাকে নিশ্চুপ দেখে হাত দিয়ে খোঁচা দিল ঈর্ষাদ। ঈর্ষাদের কাণ্ডে হাসল কণা। ছেলেটা পুরো দুনিয়ার কাছে গম্ভীর, রাগী হলেও তার কাছে একদম বাচ্চা। দুষ্টামি, খুনসুটি, রাগ, অভিমান সব শুধু কণাকেই ঘিরে। এই ছেলেটাকে কিভাবে হারাতে দিবে সে? কিভাবে মানুষের নজর পড়তে দিবে সে? কিছু ভাবছো? কণা হাসল। তোমার ঠোঁটের কোণে আইসক্রিম লেগে আছে তো, মুছে নাও। ঈর্ষাদ হাত দিয়ে সেই জায়গা ছোঁয়ার আগে কিছু একটা ভেবে আর দেখল না। নিজের মুখটা এগিয়ে দিল কণার দিকে। কণা আরও একবার হাসল, প্রশান্তির হাসি। নিজেকে আজ সত্যি ভাগ্যবতী মনে হচ্ছে তার। কণা ঈর্ষাদের না বলা কথা বুঝে নিল। ব্যাগ থেকে রুমাল বের করে ঈর্ষাদের ফর্সা মুখের ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিমটা মুছে নিল। ঈর্ষাদ মুচকি হাসল, বলল, এখন তবে যাওয়া যাক। কণা সম্মতিস্বরূপ উঠে দাঁড়িয়ে নিজের হাত এগিয়ে দিল। ঈর্ষাদ মুচকি হেসে তার ভালোবাসার মানুষটির হাত ধরল। একসাথে তাল মিলিয়ে আর গল্প করতে করতে বাকিটুকু সময় কাটাতে লাগলো। বাসায় এসেই বিছানায় গা এলিয়ে শুয়ে আছে মাইশা। না চাইতেও ভীষণ ক্লান্ত লাগছে তার। বাস্তবতার ভিড়ে নিজেকে লুকাতে লুকাতে সে বড্ড ক্লান্ত। শারীরিক ক্লান্ত সহ্য করা গেলেও মানসিক ক্লান্তি সহ্য করা যে বড্ড কঠিন। ঠোঁট হালকা নেড়ে নেড়ে বিড়বিড় করে মাইশা বলল, এই চেনা অচেনার ভিড়ে চেনা মানুষটাকে অচেনা মানুষের কাতারে ফেলাটা বড্ড বিরক্তিকর। নিজের অতীত বারবার যেন পিছু ডাকছে, টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইছি তার কাছে, আর আমি সেই পিছু ডাক থেকে মুক্তি পেতে ব্যর্থ চেষ্টা করছি। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল মাইশা। এমন সময় দরজায় টোকা পড়ল। মাইশা জিহ্বায় কামড় দিল। আজকে সে ভুলেই গেছে
এসে তার বোনের সাথে দেখা করার কথা। প্রতিদিন এসেই সে সবার আগে বোনের সাথে কথা বলে, কিন্তু আজকে ভাবতে ভাবতে আরও একবার দরজায় টোকা পড়ল। মাইশা গায়ে ওড়না দিয়ে দরজা খুলে দিল। যা ভেবেছিল তাই। বোনকে দেখে মুচকি হাসল সে। তার বোন মুখ লটকিয়ে দাঁড়িয়ে আছে। মাইশা বুঝেছে আজকে বোনের অভিমান হয়েছে অনেক। কি হয়েছে সৃজনী? সৃজনী কিছু না বলে ঘরে ঢুকে গেল। বিছানায় বসে পা দোলাতে লাগলো বাচ্চাদের মতন। কে বলবে মেয়েটা কলেজে পড়ে? স্বভাবগুলো এখনও বাচ্চাদের মতন করে ও। যত মান অভিমান সব কিছু সে তার বড় বোন ছাড়া কাউকে বলে না। একাকিত্বের এই জীবনে এই বোনটা তার সব। অভিমান হয়েছে? সৃজনী কিছু না বলে নিজের দুই বেনি ঝুলাতে ঝুলাতে মাথা নেড়ে হ্যাঁ বলল। মাইশা মুচকি হাসল। সরি তো, আসলে আজকে আমি ভুলেই গেছিলাম এসে দেখা করার কথা। ভীষণ ক্লান্ত ছিলাম তো। দাঁড়া, তোর মন ভালো করার ওষুধটা দেই আমি। সাথে সাথে হাসি ফুটে উঠল সৃজনীর মুখে। মাথা নেড়ে হ্যাঁ বলল, যার অর্থ তাড়াতাড়ি দাও। মাইশা ব্যাগে হাত দিতে যাবে এমন সময় তার মনে পড়ল সে আজকে দোকানে দাঁড়াতে ভুলে গিয়েছিল। ভার্সিটি থেকে সোজা বাসায় চলে এসেছে। মুখ কুঁচকে নিজেকে কিছুক্ষণ বকল মাইশা। এখন কি হবে? তার বোন তো এমনি ভীষণ অভিমানী, তার উপর আজকে মাইশা বোনকে রাগিয়ে দিয়েছে। এখন যদি চকলেটও না পায় তাহলে তো। কি হলো আপু, দাও। সৃজনীর দিকে অপরাধীর মতন মুখ নিচু করে তাকালো মাইশা। এখন নিশ্চিত তার বোন বাড়ির মাথায় করবে। মাইশা কিছু বলতে যাবে তার আগেই ভাবনার গলা ভেসে আসলো। তোর বোন আনেনি, আজকে আমি এনেছি। সৃজনী দরজায় দাঁড়িয়ে থাকা ভাবনার দিকে তাকালো। মুচকি এসে তার কাছে গেল। একজন আনলেই হবে ভাবনা আপু, তোমরা দুইজনেই তো আমার বোন। সৃজনী আর মাইশা হাসলো। বোনের দিকে তাকিয়ে মাইশা ভাবছে মেয়েটা সত্যি বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। বাচ্চামি আছে, তবে ওর মধ্যে পরিণত স্বভাবটাও অনেক আছে। নিজের অভিমান ভুলে কি করে পরিস্থিতি স্বাভাবিক করতে হয় সেটা সে জানে। সত্যি অনেকগুলো বছর পেরিয়ে গেছে। তুই এখন ঘরে যা সৃজনী, তোর আপুর সাথে আমার কিছু কথা আছে। সৃজনী কোনো কিছু না বলে মুচকি হেসে বেরিয়ে গেল। বাড়তি প্রশ্ন করে কাউকে বিরক্তি করার মেয়ে সে নয়, আর না সে কারো ব্যক্তিগত জীবনে বেশি নাক গলায়। তার রাগ জেদ অভিমান বেশি হলেও সব কিছু তার আপুর জন্য। অন্য কাউকে এইসব সে দেখায় না। কিছু বলবি ভাবনা? ভাবনা এসে মাইশাকে টেনে বিছানায় বসালো। তারপর নিজে তার পাশে বসলো। মাইশার থুতনিতে হাত রেখে মুখটা এইদিকে ওইদিকে করে দেখলো। মাইশা ভ্রু কুঁচকে তাকালো তার দিকে, বোঝার চেষ্টা করছে ভাবনার কাণ্ড। কি করছিস? ভাবনা মাইশার মুখ ছেড়ে দিল। হতাশার শ্বাস ফেলে বলল, তোর মন পড়ার চেষ্টা করছি। আজকে তোর কি হয়েছে সেইটা জানার চেষ্টা করছি। মাইশা চশমাটা ঠিক করে দাঁড়িয়ে গেল। হঠাৎ আমাকে বোঝার চেষ্টা করার কারণ? ভাবনা জবাব দিল, আজকে তোর কিছু একটা তো হয়েছে। সব ক্লাস শেষ না করে চলে আসার মেয়ে তো তুই নস। তার উপর সৃজনীর জন্য চকলেট আনতেও ভুলিস না। আজকে ক্লাসেও দেখলাম মন মরা। কিছু একটা তো হয়েছে। এখন আমি জানি তুই বলবি না কি হয়েছে, তবুও বোকার মতো জিজ্ঞেস করছি, কি হয়েছে তোর? মাইশা হাসলো। ভাবনার পাশে গিয়ে আরও একবার বসলো। ভাবনার হাতে হাত রাখলো। ভাবনাও উৎফুল্ল মনে মাইশার হাতে হাত রাখলো। তার কেন জানি মনে হলো আজকে আর মাইশা কথা লুকাবে না, ঠিক বলবে তার মন খারাপের কারণ। ভাবনা সেই খুশিতে মাইশার হাতে হাত রাখলো। অধীর আগ্রহে শোনার অপেক্ষায় তাকিয়ে রইল মাইশার দিকে। কিন্তু ভাবনার আগ্রহে এক বালতি পানি ঢেলে মাইশা বলল, কি বলেছি তুই আমাকে বুঝিস না? তুই আমাকে সব থেকে ভালো বুঝিস। আমিও অবশ্য তোকে কিছু কিছু বুঝি। এই যে ক্লাসে পড়া বাদ দিয়ে তুই আমার দিকে খেয়াল করলি, সৃজনীর জন্য চকলেট কিনতে গিয়ে তুই এক গাদা আইসক্রিম খেয়ে আসলি, এইগুলো আমি বুঝেছি। এখন কথা হলো মামুনি যদি এইগুলো জানে তোর কি হবে বুঝতে পারছিস? ভাবনা চমকে মাইশার হাত ছাড়িয়ে নিল। হেঁচকি তুলতে তুলতে জবাব দিল, তুই কি আমার উপর নজরদারি করিস? কি করে জানলি আমি আইসক্রিম খেয়েছি?
মাইশা বুঝলো ঠিক জায়গায় আঘাত করেছে সে। ভাবনার ঠান্ডা লেগেছে, তাই ওর মা ওকে ঠান্ডা খেতে বারণ করেছে। আর মাইশা তো আছেই, মাইশার উপর দায়িত্ব দিয়েছে ব্যাপারটা দেখার। কিন্তু আজকে যেহেতু মাইশা তাড়াতাড়ি চলে এসেছে, সেই সুযোগে যে এই মেয়ে নিয়েই ছাড়বে সেটা মাইশা জানতো। আন্দাজেই বলেছে কথাগুলো, তবে কাজে লেগে যাবে ভাবেনি। সত্যি কথা জানতে নজরদারি করা লাগে না, একটু ট্রিক খাটাতে জানলেই হয়। ভাবনা বোকা বোকা হাসি দিয়ে মাইশার সামনে কান ধরে বসে গেল। কিউট ফেস করার চেষ্টা করে বলল, সরি মাইশু, আর হবে না, এইবারের মতন মাফ করে দে, মাকে বলিস না প্লিজ। মাইশা কিছু বলবে তার আগেই দরজার পাশ থেকে আওয়াজ এলো, কে কি বলবে না শুনি। ভাবনা পেছনে না তাকিয়ে বুঝে গেছে এইটা তার গর্ভধারিণী মা। নিশ্চয়ই হাতা খুন্তি নিয়ে এখন তাড়া করবে তাকে যদি মাইশা সব বলে দেয়। মাইশা মুচকি এসে ভাবনার দিকে তাকিয়ে ভ্রু নাচালো, যার অর্থ এইবার কি করবি তুই। ভাবনাও ইনোসেন্ট মুখ করে মাইশাকে ইশারায় কিছু বলতে মানা করলো। মাইশা ভাবনার মায়ের কাছে গেল। কিছু হয়নি মামুনি, আমি আছি তো, তুমি আমাকে ভরসা করো না। আমি কোনো কিছু করতে দিব না ভাবনাকে, ওই একটু আমাদের মতো কথা আর কি। ভাবনার মা মুচকি হেসে মাইশার গালে হাত রাখলো। তুই যে আমার আরেক মেয়ে, তোকে বিশ্বাস না করে কোথায় যাই বল। এখন দুইজনে ফ্রেশ হয়ে নে, খাবার দিয়েছি, তাড়াতাড়ি আসবি কিন্তু। মাইশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ভাবনার মা চলে যেতেই ভাবনা মাইশাকে জাপটে ধরল। মাইশাও হেসে ভাবনাকে জড়িয়ে ধরল, মুখে বলল, এই শেষ, আর কিন্তু খাবি না। ভাবনা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ভাবনা আর মাইশা রাস্তায় দাঁড়িয়ে আছে তার বন্ধু বান্ধবের অপেক্ষায়। আজকে সবাই একসাথে ভার্সিটি যাবে। অবশ্য এটা নতুন নয়, প্রায়ই তারা একসাথে যায়। মাঝে মাঝে মাইশা ভাবনাকে ছেড়ে আগেই চলে যায়, কারণ ভাবনা ঘুম থেকে অনেক দেরিতে উঠে। তবে আজকে ভাবনা সৃজনীকে বলে রেখেছিল সে যেহেতু চকলেট দিয়েছে তার বিনিময়ে তাকে ডাক দিয়ে দিতে। সৃজনী চকলেটের দরুন কাজটা করে দিয়েছে। সৃজনীকে দুইজন মিলে কলেজে রেখে এসে রাস্তায় অপেক্ষা করছে বাকিদের আসার জন্য। অবশ্য দাঁড়ানোর কোনো কারণ নেই, ভার্সিটি বেশি দূর নয়। কিন্তু ওই যে বন্ধুত্বের জন্য মানুষ সবই করতে পারে। সেইখানে এটা তো কেবল অপেক্ষা। গাড়ি নিয়ে সেই রাস্তা দিয়েই যাচ্ছিল ইরশাদ। আবার কালকে সেই পার্কে যাচ্ছে কণার সাথে দেখা করতে। এটা তাদের নিত্যদিনের রুটিন। কণা এই সময় কোনো ক্লাস থাকলে সেটা করে না, ইরশাদের সাথে দেখা করতে যায়। আর ইরশাদ তো সবসময় ফ্রি, সে প্রস্তুত হয়ে থাকে কখন কণা তাকে ডাকবে আর কখন সে কণার সাথে দেখা করবে। রাস্তায় যেতে যেতে প্রতিমধ্যেই সেই দিনে সেই ঘাসে বসে থাকা মেয়েটি আর তার সামনে আসা মেয়েটিকে দেখে দাঁড়িয়ে গেল ইরশাদ। দূরে থেকেও ঠিক বোঝা যাচ্ছে ডান পাশের মেয়েটি সেই মেয়েটি যে তাকে ইগনোর করেছিল সেই দিন। আজকেও পথের মধ্যে নিশ্চুপ হয়ে দুইজনেই দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওই মেয়েটা কি সত্যিই কথা বলতে পারে না? ইরশাদের কেন জানি ভীষণ জানতে ইচ্ছে করছে। সে গাড়ি দাঁড় করালো সাইডে, তারপর রাস্তা পার হয়ে ভাবনা আর মাইশার সামনে গিয়ে দাঁড়ালো। মাইশা আশেপাশে দেখছিল, হুট করে তার সামনে চলে আসায় প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও সেই দিনে সেই ছেলেটা বুঝতে পেরে ভ্রু কুঁচকে তাকায় সে। হ্যাঁ, সেই দিন সে খেয়াল করেছিল ছেলেটাকে। অবশ্যই সে সাড়া দিত, কিন্তু ছেলেটা তো অন্য কাউকে ডেকেছে, তাকে তো ডাকেনি। সে কেন নিজের পড়া রেখে সাড়া দিবে? ভাবনা মাইশার একটু সাইডে ছিল। মাইশা হাত ধরে টান দিতেই ভাবনার নজর গেল ছেলেটির দিকে। সে কোমরে হাত দিয়ে চেনার চেষ্টা করলো। সেই দিনের সেই ছেলেটা বুঝতে পেরেই বলল, কি চাই? ইরশাদ নির্দ্বিধায় উত্তর দিল, আপনার ফ্রেন্ড বোবা কিনা সেটা জানতে চাই। ইরশাদের প্রশ্নে মাইশার ভাবান্তর না হলেও ভাবনা ভাবতে লাগলো কার কথা বলছে। কার কথা বলছেন আপনি? ইরশাদ আঙ্গুল দিয়ে তার সামনে থাকা মেয়েটির দিকে তাক করলো। মাইশাকে দেখিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, উনি? ভাবনা বুঝতে পারলো হাসি মুখে মাইশা কথা বলতে পারে। এইটা বলতে যাবে তার আগেই মাইশার চোখে চোখ পড়ল।
মাইশা মাথা হালকা নেড়ে না বুঝালো, মানে সে চায় না তার ব্যাপারে কাউকে কিছু বলতে। ভাবনাও বুঝে গেল। সেও হাসি খুশি মুখকে কঠোর করার ব্যর্থ চেষ্টা করে বলল, আপনার কি দরকার মশাই? প্রথম দেখাতেই দেখলেন ও কথা বলছে না, এখনও দেখছেন কথা বলছে না, তাহলে কি বোঝা যায়? ঈর্ষাদ উত্তর দিল। ও বোবা, সেটা বোঝাই যায়। ভাবনার এবার সত্যিই রাগ হলো। তার বেস্ট ফ্রেন্ডকে বোবা বলছে, কত বড় সাহস! শুধু বোবা কেন হবে? তার অর্থ ও আপনার সাথে কথা বলতে চায় না, ইন্টারেস্টেড নয়, বুঝলেন? মাইশা নির্বাক দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে। ঈর্ষাদ দুই একবার তাকালেও সে একবারও তাকায়নি। ঈর্ষাদের রাগ লাগলো। তার সাথে কথা বলার জন্য মেয়েরা লাইন ধরে থাকে। তাকে দেখে সব নারী থমকে যায়। সেইখানে এই মেয়ে তাকে পাত্তাই দিচ্ছে না। এমন তো না যে সে বিশ্বসুন্দরী, আহামরি সুন্দরীও না, তবুও এত কিসের তেজ? ঈর্ষাদ আরও কিছু বলবে তার আগেই তাদের মিত্র বান্ধব চক্রের বাকি সদস্য চলে আসলো। ওয়াহিদ এসেই সবার আগে ভাবনার মাথায় ঠোকর মারল। ভাবনা বিরক্তিতে শব্দ করলো। রাগী চোখে তাকালো ওয়াহিদের দিকে। ওয়াহিদ বলল, কার সাথে কথা বলছিস? কে উনি? ঈর্ষাদ নিরুত্তর দাঁড়িয়ে আছে। ভাবনা ঈর্ষাদের উত্তর দেওয়ার আগেই ওর দিকে তাকিয়ে বলল, কে যে? চিনি না, চল তোরা ভার্সিটি যাই। মাইশা চল তো। ভাবনা মাইশাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো ভার্সিটির দিকে। পিছু পিছু ওয়াহিদ, আনাইসা, লিপিকা, তাইজিন, উদিত সবাই আসছে। ঈর্ষাদ বোকা বনে গেল। আশ্চর্য, এই ছেলে মেয়েগুলোর মধ্যে কি সামান্য ম্যানার্স নেই? ভদ্রতা কি এরা এখন ভুলতে বসেছে? ওরা কি জানে না ঈর্ষাদ ওদের ভার্সিটির স্টুডেন্ট ছিল? এখন বেরিয়ে গেছে মানে ওদের থেকে অনেক বড়। ওরা হয়তো সেকেন্ড থার্ড ইয়ার, কিন্তু ঈর্ষাদ আজ থেকে 2 বছর আগে সে বেরিয়ে এসেছে। ঈর্ষাদ রাগে গজগজ করতে করতে গাড়ির দিকে যাচ্ছে। এমন সময় আরও একবার পিছু ফিরে মাইশাকে দেখল। ওরা দৃষ্টির আড়ালে চলে গেছে। বাহ, এত জোরে হাঁটে! মাইশু মানে মাইশা, নট ব্যাড। নিজের সানগ্লাসটা চোখে লাগিয়ে গাড়িতে বসে ছুটল গাড়ি নিয়ে পার্কের দিকে। সেইখানে তার প্রিয়তমা তার জন্য অপেক্ষা করছে যে। কিছু দূর এসে মাইশা ভাবনার হাত আরেক হাত দিয়ে সরিয়ে দিল। সেইখানে দাঁড়িয়ে গেল। ভাবনা মাথা নাড়িয়ে কি হয়েছে ইশারায় জিজ্ঞাসা করল। মাইশা ফোলা নাক নিয়ে বলল, তুই ওই ছেলের সামনে আমার নাম বললি কেন? ভাবনা জিহ্বা কাটল। ইস, সে তো খেয়ালই করেনি। বাইরের কারোর সামনে মাইশা নিজের নাম উচ্চারণ করতে নিষেধ করে দিয়েছিল। তার এইটা পছন্দ না যে বাইরের কেউ তার নাম জানুক। অবশ্য কেন চায় না সেটাও ভাবনা জানে। কিন্তু এখন কি হবে? কই, ভাবনা ভেবেছিল আজকে মাইশা সাহায্য করেছে বলে ওর কাছে আইসক্রিম খাওয়ার পারমিশন চাইবে। সেটা তো আর হবেই না। উল্টো কালকের আইসক্রিম খাওয়াটা মাকে বলে না দিলেই হয়। মানে ভুলে বলে ফেলেছি মাইশু। মাইশা চোখ রাঙালো। উদিত হেসে উঠল। এই মেয়ে কে যেটাই করতে না করি সেটাই আরো বেশি বেশি করবে। লিপিকা বলল, আরে সেসব বাদ দিয়ে যেটা বলতে এসেছিলাম সেটা বল না। মাইশা ভাবনার দিক থেকে চোখ সরিয়ে ওদের দিকে নজর দিল। কি বলবি তোরা? আনাইসা বলল, উদিত বলবে। মাইশা উদিতার দিকে তাকালো। উদিত আগে নিজের শুকনো গলা ঢোক গিলে ভিজিয়ে নিল। শ্যামলা মুখে কিঞ্চিত হাসি ফোটানোর চেষ্টা করে বলল, আসলে মাইসো আজকে তো আমাদের বেশি ক্লাস নেই, মানে ইম্পর্টেন্ট ক্লাস নেই, তাই ভাবছিলাম আজকে একটু পার্কের দিকে ঘুরতে গেলে হতো না ক্লাস না করে। আসলে এমনি এমনি বলছি না, ওয়াহিদ আমাদের আজকে খাওয়াবে তাই আর কি যেতাম ওইদিকে, অনেক ফাস্টফুড তো পাওয়া যায় না। মাইশা দুহাত একসাথে এনে বুকে গুজল। কোন খুশিতে খাওয়াবি তুই ওয়াহিদ? ওয়াহিদের উত্তর দেওয়ার আগেই তাইজিন বলল, ওর মেয়ের বোন হয়েছে। সাথে সাথে সবাই বড় বড় চোখ করে তাকালো তাইজিনের দিকে। কি বলছে বুঝতে পেরেই তাইজিন সাথে সাথে বলল, না মানে ওর বোনের মেয়ে হয়েছে। ওয়াহিদ তাইজিনের কথায় সাথে সাথে বিষম খেলো। তাইজিন সবার দিকে তাকিয়ে দেখলো সবাই তার দিকে এখনো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মাইশা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। তাইজিন বুঝলো না, ও তো এদের হেল্প করতে চাইলো, এরা তাহলে এমন করছে কেন? পরক্ষণে ভেবে মনে পড়ল ওয়াহিদের তো কোনো বোনই নেই।
মনে পড়তেই সবার দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দিল। উদিতের দিকে তাকিয়ে ইশারায় বোঝানোর চেষ্টা করলো যেন ও বিষয়টা ম্যানেজ দেয়। উদিত মাইশার দিকে তাকিয়ে বলল, ওর খালাতো বোন আর কি। সবাই সমস্বরে হ্যাঁ হ্যাঁ বলে উঠল। মাইশা বলল, ওর খালাতো বোন হয়, তার জন্য ও কেন ট্রিট দিবে? ওর খালাতো বোন দিবে। নিজের বোন হলে না হয় বুঝতাম, কিন্তু ওয়াহিদ কবে থেকে আমাদের এই সূক্ষ্ম বিষয়ে ট্রিট দেওয়া শুরু করলো? সে যাই হোক, বাড়তি খরচ করবি না। মা বাবা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, আমাদের এইসব খাওয়ানোতে সেটা অপচয় করার কোনো প্রয়োজন নেই। সবাই মিলে ওয়াহিদকে গুতালো, কারণ যে খাওয়াবে সে কোনো কথাই বলছে না দেখে মাইশা আরও বেশি নিষেধ করছে। অবশেষে বাধ্য হয়ে ওয়াহিদ বলল, মাইশু প্লিজ রাজি হয়ে যা, আমি তো সহজে খাওয়াই না, ওরাই তো বললো। আজকে যেহেতু খাওয়াতে যাচ্ছি, আর না করিস না। ভাবনা গিয়ে মাইশাকে জড়িয়ে ধরল। সাথে ছিল আনাইসা আর লিপিকা। ওরা তিনজন মিলে মাইশাকে প্লিজ প্লিজ বলতে লাগলো। মাইশা আর কি করবে, অজ্ঞতার রাজি হলো। সবাই মিলে ছুটলো একসাথে পার্কে খাবার খেতে আর ঘুরতে। কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেল তারা। আনাইসা নিজের মেকআপটা আরও একবার আয়নায় দেখে ভেতরে গেল। লিপিকা, মাইশা, ভাবনা আগে আগে হাঁটছে। তার পিছনে আছে ওয়াহিদ, তাইজিন, উদিত। সবার পেছনে আছে আনাইসা, মেকআপ দেখছে তো তাই। সবার আগেই ওদের সামনে পড়ল ফুচকার দোকান। লিপিকা তো কারোর কোনো বাধা না শুনেই দৌড়ে গেল ফুচকার দোকানে। কারো কোনো পারমিশন না নিয়েই সে 7 প্লেট ফুচকার অর্ডার দিয়ে দিল। লিপিকার অর্ডার শুনে ওয়াহিদ ছুটে এসে ওকে বকা শুরু করলো। কী রে তুই তো এক জায়গায় আমার সব টাকা খরচ করে দিবি মনে হচ্ছে। আমাকে কি ফকির বানানোর বন্দি আছিস? তারপর পাশে দিয়ে উদিতের কানে কানে বলল, শোন, একে তো আমার খাওয়ানোর কোনো প্ল্যান ছিল না, তারপর তোরা জোর করে ফাঁসালি ভালো কথা, কিন্তু একবার আমার পকেটের কথা ভাবছিস না? তাড়াতাড়ি ওই মেয়েকে আটকা, নইলে আমি কিন্তু মাইশাকে বলবো যে তোরা মিথ্যা বলেছিস। পাশে থেকে ভাবনা জবাব দিল, মাইশাকে কিছু বলিস না, বিশ্বাস কর আমাকে আস্ত রাখবে না। মাইশা এদের গুজুর গুজুর দেখে বিরক্ত হলো। তোরা জানিস না যেখানে বেজোর মানুষ থেকে সেইখানে নিজেদের মতো গুজুর গুজুর করতে নেই? কি কথা বলছিস তোরা? ভাবনা ওয়াহিদের থেকে সরে কিছু বলবে তার আগে মাইশা আবারও জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওয়াহিদ, কোনো সমস্যা? ওয়াহিদ আমতা আমতা করে বলল, না কিছু না, আসলে এমনি আর কি। মাইশা কিছু একটা আঁচ করে বলল, তোদের সবাইকে আমি 2টা অফার দিচ্ছি। প্রথমটা শুধু ফুচকা, দ্বিতীয়টা ভেলপুরি আর হাওয়াই মিঠাই। বল কোনটা নিবি? আনাইসার ভেলপুরি ভীষণ পছন্দ, আর ভাবনার হাওয়াই মিঠাই। তবে লিপিকার ফুচকা কেউ তো তুচ্ছ করা যায় না। সবাই মিলে গভীর চিন্তায় পড়ে গেল। ওয়াহিদ হাসলো। মেয়েটা তাদের ফ্রেন্ড সার্কেলের সবাইকে বুঝতে পেরেছে যে ওয়াহিদের কাছে এত টাকা নেই, তাই এই অফার দিয়েছে। কারণ এরা যা ফুচকা খাওয়ার পর বলবে আরও খিদে পেয়েছে। সবাই চিন্তায় পড়ে গেল। ফাইনালি লিপিকা বলল, ফুচকা আমি কিছুদিন আগেই খেলাম, এর থেকে যাও দ্বিতীয় অফারটা নিই। সাথে সাথে সবাই চিল্লিয়ে উঠল। উৎফুল্ল মনে সবাই সাই দিল লিপিকাকে। মাইশা হাসল। তারপর সবাই মিলে দল বেঁধে গেল ভেলপুরির দোকানে। সেইখানে ভেলপুরি খেতে খেতে সবাই বিভিন্ন গল্প করছে। হুট করে আনাইসা কিছু একটা দেখে চিল্লিয়ে উঠল। সবাই চমকে উঠল ওর চিৎকারে। তাইজিন জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? গরুর মতন চিল্লাচ্ছিস কেন? আনাইসা কিছু না বলে আঙ্গুল দিয়ে তাদের থেকে সামান্য দূরে বেঞ্চিতে একটা কাপলকে দেখিয়ে দিল। ছেলেটাকে তারা চিনতে না পারলেও পাশের মেয়েটাকে চিনল। উদিত বলল, আমাদের সিনিয়র কনাপোনা সাথে ছেলেটাকে, চেহারা তো বোঝা যাচ্ছে না। লিপিকা বলল, শুনেছিলাম আপনাকে প্রেম করে না, ভীষণ ভদ্র, এই তার ভদ্রতার নমুনা। ছ্যা ছ্যা ছ্যা। ভাবনা লিপিকার কথায় ফিক করে হাসল। লিপি, তোর কথাবার্তা সেই আদ্যিকালের মা খালাদের মতন লাগছে। আরে এখনকার যুগে এসব স্বাভাবিক ব্যাপার। আনাইসা বলল, স্বাভাবিক, কিন্তু এই মেয়ে নিজের ভদ্ররূপ দেখিয়ে কত ছেলেকে ঘায়েল করে, এই ব্যাপারটা একটু বুঝে নিতে হবে না তার পেটে পেটে আসলে কি? এই চল তো লিপি। আনাইসা লিপিকে টেনে নিয়ে গেল। পেছনে ছুটল ওয়াহিদ,
তাইজিন আর উদিত। ওদেরও জানার আগ্রহ হচ্ছে। ভাবনাও মাইশাকে টেনে নিতে লাগলো, কিন্তু মাইশা হাত আটকে দিল, বলল, কি দরকার অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর? বাদ দে না। ভাবনা বাধা মানল না। সে নিজেও দৌড়াতে লাগলো, সাথে মাইশাকেও দৌড়ে নিতে লাগলো। হুট করেই এতগুলো ছেলে মেয়ের দল একসাথে দৌড়ে সামনে আসতে দেখে ঘাবড়ে যায় কণা। তড়িৎ গতিতে উঠে দাঁড়ায় ঈর্ষাদকে নিয়ে। একটু বোঝার চেষ্টা করে ছেলে মেয়েগুলো কেন এদিকেই আসছে। খেয়াল করে দেখতেই বুঝে যায় এরা ওর ক্যাম্পাসের জুনিয়র, থার্ড ইয়ারের স্টুডেন্ট সব। কিন্তু এরা এখানে কেন? এখন ক্লাস টাইম, তাই বেশি কেউ এখানে আসে না এইদিকে। সেই জন্যই তো কণা এই সময় আসে ঈর্ষাদের সাথে দেখা করতে। সেইখানে এরা এই সময়। কণার মনে পড়ল ওর সাথে ঈর্ষাদ আছে, কিন্তু ওরা হয়তো দেখে ফেলেছে ওকে। চাইলেও ও লুকাতে পারবে না, কিন্তু এখন ঘাবড়ে গেলে ওরা আরও সন্দেহ করবে। এই ভেবে কণা নিজের মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। ওরা সামনে দাঁড়াতেই হাসি হাসি মুখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তোমরা এখানে? ওয়াহিদ আগে উত্তর দিল, হ্যাঁ আসলে কণা আপু আজকে ক্লাস কম তো তাই এসেছি। কণা এর বদলে কোনো প্রশ্ন করলো না, কারণ সেও তো ক্লাস বাদ দিয়েই এখানে এসেছে। এখন কিছু বলতে গেলে উল্টো প্রশ্ন করবে যে কেন এসেছে এইখানেও। তাই সৌজন্যমূলক হাসি দিয়ে আবার বলল, ও আচ্ছা, আমিও এসেছি আমার কাজিনকে নিয়ে ঘুরতে। বলে ঈর্ষাদকে দেখিয়ে দিল। ঈর্ষাদের ভাবান্তর হলো না। এটা নতুন কিছু না, যতবারই এরকম সিচুয়েশন এসেছে ঈর্ষাদকে কণার ভাই, বোনের স্বামী, বান্ধবীর স্বামী, কাজিন অনেক কিছুই হতে হয়েছে। এ আর নতুন কিছুই না। হুট করে ঈর্ষাদের চোখ গেল সবার পিছনে দাঁড়িয়ে থাকা মাইশা আর ভাবনার দিকে। ভাবনা মাইশাকে কিছু একটা বুঝাচ্ছে, আর মাইশা বারবার নিজের হাত ছোটাতে চাচ্ছে, কিন্তু ভাবনা আরও শক্ত করে ওর হাত ধরে রাখছে। ঈর্ষাদ ওদের দেখেই বলে উঠল, এই তোমরা সেই দিনের মেয়ে দুইটা না, যাদের সাথে একটু আগেও আমার দেখা হলো? মাইশা আর ভাবনা পেছনে দাঁড়িয়ে এতক্ষণ নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছিল। খেয়ালই করেনি কণার পাশের ছেলেটার চেহারা। ঈর্ষাদ যখন ডাকলো তখন দেখে ওরা চমকে গেল। ভাবনা একটু ভয়ও পেল, কারণ ও তো কম কথা শোনায়নি এই ছেলেকে। এখন যদি কণা আপুর চেনা পরিচিত কেউ হয় আর কণা ওদের শাস্তি দেয় ছেলেটার সাথে খারাপ ব্যবহার করার জন্য, তখন কি হবে ভেবেই ভাবনার বুক দুরু দুরু কাঁপছে। মাইশাকে হাতে কোনোই দিয়ে গুঁতা দিল ভাবনা। মাইশা কোনো কথা না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ঠিক শিক্ষা হয়েছে। মাইশা বলেছিল অন্যের ব্যাপারে নাক না গলাতে, এখন নিজেই ফাঁসলো। ওয়াহিদ, উদিত, তাইজিন, লিপিকা, আনাইসা ব্যাপারটা বুঝার চেষ্টা করলো। পরক্ষণে মনে পড়ল একটু আগে যার সাথে দাঁড়িয়ে ভাবনা তর্ক করছিল, এটাই তো সেই ছেলে। সবাই পিছু ফিরে ভাবনার দিকে তাকালো। ভাবনা ইনোসেন্ট মুখে বোকা বোকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। পূর্ব পরিচিত দেখে কণা অবাক হলো, কারণ ঈর্ষাদ নিজের আত্মীয় বাদে অন্য মেয়েদের সাথে কথা বেশি বলে না প্রয়োজন ছাড়া। সে জিজ্ঞাসা করলো, তুমি ওদের চেনো? কণার দিকে একবার তাকিয়ে উত্তর দিল ঈর্ষাদ, ভার্সিটিতে যাদের দেখেছিলাম সেই মেয়ে দুইটা। কণা বুঝতে পারল সেই ঘটনাটা। ভীষণ হাসি পেল তার, কারণ ঈর্ষাদ বেশ রাগান্বিত চোখেই তাকিয়ে আছে মেয়ে দুটির দিকে, কিন্তু হাসা তো যাবে না। তাই ব্যাপারটা ঘুরিয়ে বলল, ও আমার কাজিন ঈর্ষাদ, আর ঈর্ষাদ এর আমার ভার্সিটির জুনিয়র, একই ডিপার্টমেন্টে থার্ড ইয়ার। ভীষণ ভালো একটা গ্রুপ, কেউ কাউকে ছাড়া থাকে না, সব সময় একসাথে। বন্ধুত্বের অনেক ভালো একটা উদাহরণ এরা। ঈর্ষাদ মাইশার দিকে তাকিয়ে বলল, সেটা তো বুঝতেই পেরেছি। তাইজিন তাড়াতাড়ি কেটে পড়ার জন্য বলল, আজকে তাহলে আসি কণা আপু, ভার্সিটিতে দেখা হবে। কণা বিদায় দিবে তার আগে ঈর্ষাদ বলল, সে কি চলে যাবে কেন? তোমাদের সিনিয়রের সাথে দেখা করলে কিছু খাওয়া দাওয়া করবে না? আজকে আমি তোমাদের ফুচকা খাওয়াবো, তোমরা সবাই খাও তো, তাই না? লিপিকা তো লাফিয়ে উঠে সবার আগে উত্তর দিল, খায় না, আরও প্রচুর খায়। আসলে ঈর্ষাদের ইচ্ছা করছে মাইশা কথা বলতে পারে কি না সেটা জানার।
তাই সে কিছু সময় এদের সাথে কাটাতে চাচ্ছে। কথা বলতে পারলে তো আর চুপ করে থাকবে না, নিশ্চয়ই কথা বলবে, এতক্ষণে একবার হলেও। কণা জানে না হুট করে তার সাথে কথা না বলে ঈশাদ এদের ট্রিট দিতে চাচ্ছে কেন। তাদের তো উচিত ছিল এইখান থেকে জলদি সরে যাওয়া, নইলে এরা ঠিক সন্দেহ করত। সেইটা না করে আরও তাদের সাথে সময় কাটাবে। ব্যাপারটা সত্যি অবাক করার মতন। এখন সবার সামনে তো আর জিজ্ঞাসা করা যায় না। কণা ভাবলো পরে জিজ্ঞাসা করে নিবে। সবাই মিলে দল বেঁধে ফুচকার দোকানের দিকে যেতে লাগলো। ঈশাদ ফুচকাওয়ালাকে 9 প্লেট ফুচকা বানাতে বলল, কিন্তু সেই সময় ভাবনা বলে উঠল, ভাইয়া 9 প্লেট না 8 প্লেট দিতে বলুন, আমাদের একজন ফ্রেন্ডের শরীর খারাপ লাগে, সে চলে গেছে। সবাই এতক্ষণে খেয়াল করলো মাইশা তাদের সাথে নেই। উদিত জিজ্ঞাসা করলো, কখন গেল মাইশা? কি হয়েছে ওর? সিরিয়াস কিছু? ও তো এইভাবে লুকিয়ে যাওয়া মেয়ে নয়। ভাবনা উত্তর দিল, ও আমাকে জানিয়ে গেছে, তোরা ভাবিস না, সিরিয়াস কিছু না। উদিত ছটফট করতে লাগলো, ব্যস্ত হয়ে পড়ল হুট করেই। ওয়াহিদ খেয়াল করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর উদিত? উদিত বলল, তোরা খেয়ে নেমে আসছি। উদিত কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই প্রায় দৌড়ে বেরিয়ে গেল ওইখান থেকে। কেউ চেয়েও আটকাতে পারল না। সবাই জানে মাইশার প্রতি উদিতের একটা সফট কর্নার আছে, কিন্তু উদিত চায় না সবাই মিলে সেইটা মাইশাকে জানাক। উদিত চায় মাইশা নিজে বুঝুক, নিজে ফিল করুক, কিন্তু এইসবের মাঝে সবার খাওয়ার মুডটাই চলে গেল। তবে লিপিকাকে তো আর নিরাশ করতে পারে না মাইশা, এই জন্যই বলে যায়নি। ভেবেছে লিপিকা কষ্ট পাবে, কিন্তু সবার এই ভাবনার মাঝে লিপিকাই বলল, শোন না, আমার খেতে ইচ্ছা করছে না, চল অন্য একদিন খাবো। উদিত নেই, মাইশা নেই। আনাইসা বলল, আমারও সেটাই মত। ওয়াহিদ, কণা আর ঈর্ষাদের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে বলল, আমাদের ট্রিট দিতে চেয়েছেন তার জন্য ধন্যবাদ ভাইয়া, আপনারা এনজয় করুন, আমরা আজকে একটু বাসায় চলে যাব। কণা হয়তো এই কথার অপেক্ষাই ছিল। সে সাথে সাথে ওদের যাওয়ার কথায় উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ যাও, সমস্যা নেই, ভার্সিটিতে দেখা হবে, সাবধানে যেও। সবাই মাথা দুলিয়ে বিদায় নিয়ে নিল। এইদিকে ঈর্ষাদ ভালোই বুঝতে পেরেছে মেয়েটা তার থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু পালালো কেন? ঈর্ষাদ তো শুধু জানতেই চাচ্ছে মেয়েটার কথা বলতে পারে কি না। এত দেমাগ কিসের? এইটা জানতে চাওয়া কি খুব বড় অপরাধ? ঈর্ষাদকে অন্যমনস্ক দেখে কণা ওর হাত ধরে নাড়া দিল। চোখের ইশারায় জিজ্ঞাসা করলো কি হয়েছে। ঈর্ষাদ মাথা নাড়িয়ে বলল তার কিছু হয়নি। কণা এইবার মুখে জিজ্ঞাসা করলো, তুমি হুট করে ওদের ট্রিট দিতে চাইলে কেন? ঈর্ষাদ নির্দ্বিধায় উত্তর দিল, ওদের ওই যে মাইশা বলে মেয়েটা আছে না, জানতে মন চাইছিল ও কথা বলতে পারে কি না। আমি যখনই দেখি তখনই চুপ করে থাকে, বুঝতে পারছি না ও কি বোবা নাকি। কণা অবাক হলো। একটা মেয়ে কথা বলতে পারে কি না সেটা জানার প্রতি এত আগ্রহ ঈর্ষাদের। কই, আগে তো কখনোই এমন হয়নি। আর কণাই তো বলতে পারবে কথাটা, তার জন্য এত পরিশ্রম করার কি দরকার ছিল? আশ্চর্য ঈর্ষাদ, এইটুকুর জন্য তুমি ওদের ট্রিট দিতে চাইছো? আমাকে জিজ্ঞাসা করলেই তো আমি বলে দিতাম। এরশাদের হুঁশ এলো। ঠিকই তো, কি বোকার মতন কাজ করলো সে। এখন তো মেয়েটাকে দেখেই ফেলেছে কণা, তাহলে ওই তো সব বলতে পারবে মেয়েটার কথা। খামোখা এত বুদ্ধি খাটালো। তুমি বলো তাহলে মাইশা কি কথা বলতে পারে? আর ও কি সবসময় এমন চুপচাপ স্বভাবের? কণা ব্রুকুচকে তাকালো এরশাদের দিকে, জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি হঠাৎ একটা মেয়ের ব্যাপারে এত আগ্রহ দেখাচ্ছ কেন? ঈর্ষাদ এবার প্রশ্ন করা থামালো। বুঝতে পারলো সে কি করছে। সত্যিই তো, সে কেন ওই মেয়েকে নিয়ে এত ভাবছে? তার তো এইসবে আগ্রহ ছিল না, থাকার কথাও নয়। আর সে হুট করে এই মেয়েকে নিয়েই বা পড়ল কেন? না, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কণা কষ্ট পাবে এইসবে। সে সামান্য অচেনা একটা মেয়ের জন্য তার ভালোবাসাকে কেন কষ্ট দিবে? অসম্ভব। সে আর ওই মেয়েকে নিয়ে ভাববে না, না ভাববে আর না কোনো প্রশ্ন করবে। কিছু না কণা, এমনি জাস্ট আগ্রহ। আচ্ছা চলো, সময় হয়ে গেছে, তোমাকে বাড়ি পৌঁছে দেই। ঈর্ষাদ এগিয়ে যেতে লাগলো। কণা কোনো প্রতি উত্তর করল না, আর না কোনো প্রশ্ন করল।
সেও পিছু পিছু ঈর্ষাদের গাড়িতে গিয়ে বসল। রাস্তা দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে আনমনে হেঁটে চলেছে মাইশা। গাড়ির দিকে খেয়াল নেই তার। সে ব্যস্ত তার নিজের ভাবনা নিয়ে, নিজের চিন্তার জগৎকে নিয়ে, নিজের অতীতের ফেলে আসা স্মৃতিগুলোকে নিয়ে। কি হবে না হবে এই সব তার মাথায় আসছে না। সে বড় একটা পিছু টানে পড়ে আছে। চেনা অচেনার ভিড়ে হারিয়ে গেছে সে। রাস্তা খুঁজে পাচ্ছে না বেরিয়ে আসার। হাত দিলেই চারিদিকে কেবল অন্ধকার, প্রশ্নের ঝুলি ভর্তি, কিন্তু তার কাছে কোনো উত্তর নেই। কি হবে তার সত্তা, কি হবে তার ভবিষ্যৎ? তার পিছুটান কি তার সামনে বাস্তবতা হয়ে ফিরে আসবে, নাকি আবার সেই স্মৃতিটাকে আস্থা করে ছুঁড়ে ফেলা উচিত তার? এই সব ভাবছে আর হাঁটছে। হুট করে কে যেন হ্যাচকা টান দিয়ে তাকে রাস্তার মাঝ থেকে সরিয়ে সাইডে নিয়ে আসে। কারো একটা বুকের সাথে ধাক্কা খায় সে। মুখ তুলতেই দেখে সেটা উদিত। এভাবে আনমনা হয়ে কেন হাঁটছিলি মাইশু? এখনই গাড়ি এসে তোকে টক্কর দিয়ে দিত। আমাদের এখন কি হতো বলতো? একটু সাবধান হতে পারিস, নিজ জন্য না হোক আমার জন্য কিংবা আমাদের জন্য। মাইশা হাসলো। উদিত তাকে প্রচুর কেয়ার করে। কেয়ারিং ফ্রেন্ড হিসেবে যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় তবে সেটা নিশ্চিত উদিত পাবে। বেশ, চল বাসা পর্যন্ত দিয়ে আসবি, তাহলে তো আর চিন্তা থাকবে না, তাই না? উদিত হাসলো। কিছুটা পথ তো মেয়েটার সাথে থাকা যাবে, এই ভেবেই খুশি হলো সে। বেশি না হোক, স্মৃতি বানাতে অল্প কিছু মুহূর্তই যথেষ্ট। প্রচণ্ড গরমে নিজের ঘরের দরজা জানালা বন্ধ করে এসি ছেড়ে শুয়ে আছে ঈর্ষাদ। করার মতন তার আর কোনো কাজও নেই। মা বাবা তার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না, সেও কথা বলতে ইচ্ছুক না। কথা বলার মধ্যে তার একমাত্র সায়ন বলে। তার ছোট ভাইটা ভাইয়া বলতে পাগল। তাদের বয়সের ডিফারেন্স মাত্র 2 বছরের। তবুও তার ছোট ভাই তার কাছে আসলে বাচ্চাদের মতো করে, জেদ করে, রাগ করে, মাঝে মাঝে আবার বড়দের মতো বোঝায় যে কোনটা করলে কি হবে। তার সুখের পরিবারটা এক নিমেষে ভেঙে গেল এক অনিমন্ত্রিত মেয়ের জন্য, যে হুট করে তাদের মাঝে প্রবেশ করে হুট করে সব লণ্ডভণ্ড করে দিয়ে লাপাত্তা হয়ে গিয়েছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। ঈর্ষাদ হাসল। ঘড়িতে সময় দেখে নিয়ে বুঝল তার ভাই এসেছে খাবার নিয়ে। এটাই তো তার খাওয়ার সময়। সে অন্যদের মতন বাড়ির সবার সাথে বসে খায় না। সে একা নিজের ঘরেই খায়। এমনটা না যে তাকে কেউ কিছু বলেছে, কিন্তু নিজে থেকে না গেলে তাকে যখন কেউ খেতে ডাকে না, তাহলে কি দরকার আগ বাড়িয়ে উটকো ঝামেলা হয়ে তাদের সুখের খাবার নষ্ট করার? এমনিতেও ঈর্ষাদকে কেউ ঠিক পছন্দ করে না তার বাড়ির। কারণটা ওই একটা মেয়ে। এইবার দরজায় কড়া নাড়ার সাথে একটা কণ্ঠ ভেসে আসলো। ভাইয়া আসবো? ঈর্ষাদ সোজা হয়ে বসলো। আধশোয়া হয়ে জবাব দিল, আয়। সায়ন ভিতরে ঢুকলো, হাতে খাবার প্লেট। সায়ন বরাবরই হাসি খুশি মানুষ। যে পরিস্থিতি থাকুক তার মুখে হাসি সবসময় বিরাজ থাকে। টোল পড়া এই ফর্সা মুখের মুচকি হাসিতে সব মেয়েই ঘায়েল হয়। অজ্ঞতা স্বীকার করতেই হবে যে ঈর্ষাদের থেকেও ওর ভাই সায়ন বেশি সুন্দর। ঈর্ষাদ কেবল ফর্সা, কিন্তু নজর কাড়া সৌন্দর্য আছে সায়নের মাঝে, বিশেষ করে তার ওই বাদামি রঙের চোখ। ঈর্ষাদ বলল, বস এইখানে। তোকে খাবার আনতে কে বলেছে প্রতিদিন? শেফালি খালাকে বললেই তো উনি এনে দিবে। সায়ন কিছু বলল না। পাশে রাখা একটা ছোট্ট টেবিলে বসে খাবার সার্ভ করতে লাগলো। গ্লাসে পানি ঢেলে বলল, আমাকেও দূরে সরাতে চাইছিস বুঝি? ঈর্ষাদ হাসল। তার ভাইয়ের অভিমান বরাবরই বেশি। সামান্য কিছু কথাতে দূরত্ব আনলেও সে সহ্য করবে না। ঈর্ষাদ উত্তর দিল, তোকে দূরে সরাতে যাব এমন সাধ্য আমার নেই। তবে হ্যাঁ, আমি নিজে থেকে কাউকে দূরে সরাই না। সবাই নিজে থেকেই আমার থেকে দূরে সরে যায়, যেমন মা আর বাবা। তবে এখন থাকার মধ্যে কেবল তুই আর কনাই আছিস, আর কেউ নেই। সায়ান উঠে দাঁড়ালো, ভাইয়ের পাশে গেল, জিজ্ঞাসা করলো, কণা তোর অতীতের ব্যাপারে জানে? ঈর্ষাদ চোখ মুখ শক্ত করে নিল সাথে সাথে। তার অতীত নিয়ে কথা তার পছন্দ না। সে তার অতীতকে মনেও করতে চায় না। জঘন্য এক অতীত, জঘন্য এক নারীর সাথে।
তার জীবনটাকে চোরাবালিতে আটকে দিয়েছে মেয়েটা। উত্তর করল, জানাতে ইচ্ছুক নই। আর যেই অতীতের কোনো অস্তিত্ব নেই, সেই অতীতকে মনে করব কেন আমি? মা বাবা যেই দিন বুঝবে সবটা। ঈর্ষাদের কথা শেষ হওয়ার আগেই তার কথার মাঝে সায়ন বলে উঠল, অতীতে তুই এক অদৃশ্য বন্ধনে বেঁধে আছিস ভাইয়া। সেই সুতো না ছিঁড়লে তুই কখনোই অন্য সুতোয় নিজেকে বাঁধতে পারবি না, আর না মা বাবা বাঁধতে দিবে। ঈর্ষাদ তাচ্ছিল হাসল, বলল, তোর মনে হয় মা বাবা আমাকে নিয়ে ভাবে? তারা আমার থেকেও বেশি ওই মেয়েটাকে নিয়ে ভাবে। সেই জন্যই তো ওই মেয়ের চলে যাওয়ায় আমার দোষ দেয় এখনো। তাদের আমি কি করে বুঝাই তারা যেইটা করেছে সেটা ভুল? সায়ন আবারও জিজ্ঞাসা করল, তোর সাথে যা হয়েছে সেটা ঠিক না ভুল আমি জানি না, কিন্তু মিনহার চলে যাওয়াটা ভুল ছিল, মারাত্মক ভুল ছিল। ঈর্ষাদ সায়নের দিকে একবার তাকালো, আবার মুখ ফিরিয়ে নিয়ে টেবিলে রাখা খাবারের দিকে তাকিয়ে কিছু না বলে খেতে বসে গেল। সায়ন আর খাটালো না। যা হয়েছে তাতে কে কতটা দোষী সে জানে না, তবে মিনহার কাউকে না বলে চলে যাওয়াটা ভুল ছিল। আজও সবার মনে একটাই প্রশ্ন, কি এমন হয়েছিল সেই রাতে যে বাসর রাতেই তাকে উধাও হয়ে যেতে হয়েছে? সবাই মিলে মাইশাকে ঘিরে ধরে আছে, কারণ একটাই, মাইশার নাকি মাথা ব্যথা। হুট করে মাথা ব্যথা কেন হবে, এটাই সবার প্রশ্ন। নিশ্চয়ই কোথাও একটা ব্যথা পেয়েছে, নইলে এমনি এমনি কি ব্যথা হয়? এখন মাইশা কিভাবে বুঝাবে সবাইকে? কালকে রাতে ঘুম হয়নি, তাই তার মাথা ব্যথা উঠেছে। সবাই তার কোনো কথাই শুনছে না, খালি একের পর এক জেরা করেই চলেছে। আপাতত শুধু ভাবনা, সৃজনী, ভাবনার মা আর বাবাই প্রশ্ন করছে। একটু পর তার পুরো মিত্র বান্ধব চক্র এসে হামলা করবে। মাইশার প্রশ্নের উত্তর দিতে না পেরে মুখ খুলল। উফ, তোমরা থামবে? আমি আর কত প্রশ্নের উত্তর দিব? বললাম তো আমি কোথাও পড়ে যাইনি, কোথাও ব্যথা পাইনি, আসলে ঘুম হয়নি তাই। ভাবনার মা সাথে সাথে ভাবনাকে সরিয়ে সামনে এসে দাঁড়ালেন, এক্কেবারে মাইশার বরাবর। এসেই কোমরে হাত দিয়ে রণমূর্তি ধারণ করলেন, চোখগুলো বড় বড় করে নিলেন। মাইশাকে ভয় দেখানোর চেষ্টা আর কি, কিন্তু মাইশা তো জানেই তার মামুনি আর যাই হোক তাকে রাগ দেখাতে পারে না। এইগুলো সবই লোক দেখানো ভঙ্গ, মাইশাকে ভয় পাওয়ানোর চেষ্টা। ভাবনা নিজের মায়ের লুক দেখে অভ্যস্ত, কিন্তু আজকের লুক দেখে একটু বেশি হাসি পাচ্ছে। মানে সত্যিকারের রাগ আর মিথ্যা মিথ্যা রাগের মধ্যে তো পার্থক্য আছে, দেখলেই বোঝা যায় সেটা। তার মাও ব্যতিক্রম না, কিন্তু এখন হাসলে তার কপালে ঝাড়ুর বাড়ি জুটবে, তাই নিজের হাসিটাকে কবর দিয়ে আপাতত মায়ের দিকে ফোকাস করলো। কি হচ্ছে মামুনি? মাইশার কথায় তেতে উঠলেন ভাবনার মা, কপট রাগ দেখিয়ে বললেন, কি সমস্যা তোর? ব্যথা পেরে বলা লাগে না? ঘুম হবে কি করে? ব্যথা পেয়েছিস তো? তুই তো ব্যালেন্স ঠিক রাখতে পারিস না, হুটহাট পড়ে যাস। ভাবনার মায়ের কথায় ভাবনা হাসি আটকালেও সৃজনী হাসি আটকাতে পারছে না। ঠোঁট টিপে রেখে কোনো মতে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। হাসির কারণ একটাই, ভাবনার মা ভাবনা বা সৃজনীকে বকলেও একই ডায়লগ দেয়। আসলে সমস্যা হচ্ছে ভাবনার মা তার মেয়েগুলোকে ভীষণ ভালোবাসে, কিছুতেই ওদের বকতে পারে না। তবে কথাই তো আছে, মা জাতিকে কঠোর হতেই হবে, নইলে সন্তান বিগড়ে যাবে। তাই ভাবনার মা মাঝে মাঝে একটু রাগ দেখানোর চেষ্টা করে আর কি। ভাবনা সৃজনীকে হাসি আটকানোর ব্যর্থ চেষ্টা করতে দেখে পা টিপে টিপে তার কাছে যায়, কুনুই দিয়ে গুঁতো দিয়ে কানে কানে বলে, সৃজনী, এমনি অনেক কষ্টে নিজের হাসি আটকাচ্ছি, তুই আর হাসিস না। তোকে হাসতে দেখলে আমার হাসি কন্ট্রোললেস হয়ে যাবে। সৃজনী একটা লম্বা শ্বাস নিল। তার বোনকে বাঁচাতে হাসি কন্ট্রোল করতেই হবে, নইলে ভাবনা একবার হাসা শুরু করলে সে সহজে থামবে না, সেটা সৃজনী জানে। মাইশার গলা সেই সময় ভেসে আসলো, মামুনি তুমি বৃথা চিন্তা করছো, আমি ছোট বাচ্চা নই, আমি নিজেকে সামলাতে জানি। মাথা ব্যথা করছে শুধু, তুমি একটু মাথার বাম লাগিয়ে দাও আর একটু রংচা করে দাও, তাহলেই হবে। ব্যাস আর কি। ভাবনার মা মেয়ের আবদার শুনে গলে পানি হয়ে গেলেন, নরম স্বরে জিজ্ঞাসা করলেন, খুব ব্যথা করছে মা? মাইশাও আলতো করে উত্তর দিল, খুব। ভাবনার মাকে আর পায় কে,
অমনি সাথে সাথে ছুটলো বাম আনার জন্য আর রান্নাঘরে চা বসানোর জন্য। উনি যেতেই ভাবনা মাইশাকে বলল, কি জাদু করেছো বলো না, আমার মা তোমায় ছাড়া কিছুই বোঝে না। মাইশা ভেঙালো, বলল, আমি তোদের মতন বিয়েক্কেল না, যথেষ্ট বুদ্ধি আছে, তাই সবার মন নিমেষেই গলিয়ে দিতে পারি। আমার মা যখন রাগ করতো তখনও তো